শালুক ফুলের লাজ নাই সূচনা পর্ব, লেখিকা রাজিয়া রহমান। আদনান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে জিন্স টপ পরা একটা মেয়েকে বের করে আনলো। 4 বছর ধরে দেখা শালুকের দু চোখ ভর্তি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে আর এক মুহূর্ত সময় লাগলো না। সেই মুহূর্তে আদনান ভাই, শালুকের আদনান ভাইয়ের পাশে এই কে? এরকম হবার তো কথা ছিল না। অথচ আদনান ভাই আসবে বলে শালুক আজ লাল রঙের শাড়ি পরেছে। আদনান ভাই তো তাকে বলেছিল শাড়িতে শালুককে একেবারে বউ বউ লাগে। তিনি যেদিন দেশে আসবেন শালুক যেন একটা লাল শাড়ি পরে সেই দিন। আদনান সবার সাথে বিদেশিনীর পরিচয় করিয়ে দিচ্ছে। শালুকের সামনে এসে বলল, মিট মাই লাভলি লিটল সিস্টার। শালুক, এই তোর ভাবি আশা, যদিও ওর নাম হার্দিকা, তবে আমি ওকে ভালোবেসে আশা বলি। ওর বিদেশি নাম তো সবাই ঠিকমতো বলতে পারবে না। হার্দিকা নামের অর্থ জানিস? অর্থ হচ্ছে প্রেমে ভরা একটি হৃদয়। আর তুই তো আরো আগে ওর নাম ভুল উচ্চারণ করবি। এমনিতেই সারা বছর অঙ্ক আর ইংরেজিতে ডাব্বা মারিস। একদমে কথাগুলো বলল আদনান। আদনানের কথা শুনে সবাই হেসে উঠল। লজ্জায় অপমানে শালুকের 2 কান লাল হয়ে গেল। শালুক তাকিয়ে দেখে তার নিজের মা বাবা ভাই বোনও হাসছে সবার সাথে তাল মিলিয়ে। এক মুহূর্ত দাঁড়ালো না শালুক সেখানে, আর এক ছুটে ছাদের ছোট্ট কুঠির ঘরে গিয়ে লুকালো। ভেতর থেকে কে যেন বিদ্রোহ শুরু করেছে। বারবার বলছে, আদনান তোকে ঠকিয়েছে শালুক, তুই ঠকেছিস। শালুকের বিশাল ঘরটি 3.5 তলা। একতলায় 15টি করে রুম। দোতলায় ছাদে অর্ধেক জুড়ে আছে বিভিন্ন ফল ফুলের গাছ, দোলনা, বসার জন্য বেঞ্চ। তার একপাশে 2টো রুমও আছে, আর অন্যদিকে আছে ছোট্ট একটি কুঠির। কুঠির আর 2টো রুমের মাঝখানে বিশাল খালি জায়গা। কুঠিরটা শালুকের একান্ত ব্যক্তিগত। খুপড়ি ঘরের নীল দরজায় কালো মার্কার দিয়ে বড় বড় অক্ষরে লেখা, শালুকের রাজ্যে আপনাকে স্বাগতম। ভেতরে ঢুকেই শালুক শাড়িটি খুলে ফেলল। সালোয়ার কামিজ পরে একটা কাঁচি নিয়ে শাড়িটা অসংখ্য টুকরো করে ফেলল কেটে। ক্লাস 10-এ পড়ুয়া শালুকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর কেউ নেই। এক পাল বাচ্চার মধ্যে বড় হওয়া শালুক খুব ছোট্টবেলায় টের পেল আদনান ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। আদনান ভাই শালুকের নাম ধরে ডাকলে শালুকের ভীষণ লজ্জা লাগতো। এই ভালো লাগা কি শালুক জন্ম দিয়েছে? মোটেও না। আদনান ভাই যেদিন থেকে ওকে হেসে হেসে বলতো, এই ফেলটুস, শালুককে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না, সেই দিন থেকে শালুক লজ্জা পেত। সে লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসার রূপ নিল। সবাই তাকে আদনানের বউ বলে খ্যাপাতো। সেই ছোট বয়সে শালুক ধরে নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ। সেই ধারণা আরো শক্তপোক্ত আদনান ভাই বিদেশে যাওয়ার পর। শালুক যখন ক্লাস 8-এ উঠল, আদনান ভাই তো সেই দিনই তাকে বলেছিল, জিএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে শালুক, আমার বাচ্চারা নয়তো তোকে ফেলটুস মা বলে খ্যাপাবে। সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছিল। এই লোকটা এত লজ্জা দিয়ে কথা বলতে পারে? সেই মানুষের পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে। হার্দিকা না ফার্দিকা নামের একটা মেয়ে নিয়ে এলো আদনান ভাই। শালুকের কেমন দম বন্ধ লাগছে। অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে। কিশোরী মনে প্রলয়ঙ্কারী ভালোবাসা আদনান বুঝলো না। বিছানায় উপর হয়ে শুয়ে শালুক অঝরে কাঁদলো। শালুকের এই কান্না একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ। এই নীল আকাশ সবকিছুর সাক্ষী। সেই দিনও এই আকাশ সাক্ষী ছিল যেই দিন আদনান ভাই তাকে বলেছিল, আমার শালুকটা আজ কত বড় হয়েছে কে জানে, চুমু খাওয়ার মতো বড় হয়েছে কি? বৈশাখ মাস শুরু হয়েছে। হঠাৎ করেই নীল আকাশ কালো হয়ে গেল। শালুকের অশান্ত মনের মতন আকাশটাও মুহূর্তে অশান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। শালুক বৃষ্টিতে ভিজতে পারে না। বৃষ্টির পানিতে ওর অ্যালার্জি আছে। জানালার কাচের পাশে দাঁড়িয়ে শালুক চোখে জল বিসর্জন দিচ্ছে, আর তার ব্যথায় ব্যথিত হচ্ছে আকাশ ও সমান তালে বর্ষণ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে। দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে। শালুকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। হার্দিকা না ফার্দিকা মেয়েটার রিবন্ডিং করা সোজা তারের মতন চুলগুলো লাফালাফি করার কারণে মুখের ওপর পেঁচিয়ে গেছে। জানালার ওপাশ থেকে শালুক দেখলো আদনান ভাই পরম যত্নে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে। খিলখিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে। তার কাঁধ সমান চুল আদনানের মুখে গিয়ে লাগছে। মুগ্ধ হয়ে আদনান তা দেখছে।
মেয়েটা টুক করে আদনানের গালে একটা চুমু খেলো। শালুকের কি প্রচন্ড রাগ হলো। জানালার পর্দা টেনে দিয়ে কোমর সমান লম্বা চুলগুলো শালুক কাঁচি দিয়ে কেটে একেবারে ঘাড় পর্যন্ত নিয়ে এলো। তারপর এক অজানা শোকে মাথার চুল খামচে ধরে কাঁদতে লাগলো। আদনান ভাই অন্য কারো এটা শালুক মানতে পারছে না কিছুতেই। এই ধ্রুব সত্যিটা কেন শালুকের সহ্য হচ্ছে না শালুক জানে না। বৃষ্টি থামলো 2টা বাজার একটু আগে। শালুক তখনও ফুপিয়ে কাঁদছে। এত কষ্ট হচ্ছে কেন তার? নিজের কান্না কিছুতেই শালুক সামলাতে পারছে না। মতির মা এসে শালুকের খোপড়ি দরজার দুমদাম কিল মারতে লাগলো। তারপর চিৎকার করে ডেকে বলল, সবাই খাইতে বসছে, বড় চাচাই আপনারে ডাকে, তাড়াতাড়ি আইতে কইছে, নয়তো ছোট আম্মা কইছে ঝাড়ু নিয়ে আসবো আপনার জন্য। বিদেশি ভাবির সামনে কি একটা বেইজ্জতি হইব আপা? আসেন তাড়াতাড়ি। বিদেশি ভাবি? শালুক করুণ হাসলো শব্দ দুটো শুনে। ভাবি? বাহ। মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে শালুক মতির মার সাথে নেমে এলো নিচতলায়। বিশাল ডাইনিং টেবিলে 25টা চেয়ার। শালুকদের যৌথ পরিবার। বাবারা 3 ভাই, তাদের ছেলে মেয়ে, দাদা দাদি, বিধবা বড় ফুপু, তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের। শালুক যেতেই আশা বলল, তুমি আমার পাশে বসো শালুক। বিরক্তিতে ভ্রু কুঁচকে শালুক সরে গেল। বড় চাচার পাশের চেয়ার খালি ছিল। শালুক সেখানে গিয়ে বসলো। মেয়েটার মুখে বাংলা কথা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে। টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো, সবকিছু আদনান আসবে উপলক্ষে করা। শালুকের একবার ইচ্ছে হলো টেবিলে থাকা সব খাবার ছুঁড়ে ফেলে দিতে। সাহসের অভাবে শালুক করতে পারল না। তবে অভিমান করে একটা কাজ করলো, নিজের অতি প্রিয় খাবারগুলোও খেলো না। ডাল আর করলা ভাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো। 1 লোকমা ভাত খায় আর 1 গ্লাস পানি খায়। শেষ পর্যন্ত দেখা গেল প্লেটের অর্ধেক ভাত রয়ে গেল, কিন্তু শালুকের পেটে আর জায়গা নেই। শালুকের মা হাসনা সবাইকে খাবার সার্ভ করছে। হঠাৎ করে তার নজরে গেল মেয়ের দিকে। করলা দেখলে যে মেয়ে নাক ছিটকায় সে কিনা করলা দিয়ে ভাত খাচ্ছে, অথচ কলিজা ভুনা, চিংড়ি ভাজা, ইলিশ মাছের ডিম পাতুরি সব তার সামনেই রয়েছে। হাসনারা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার শালুক? এসব কি? কি দিয়ে ভাত খাচ্ছিস? শালুক মাথা নিচু করে বলল, খেতে ইচ্ছে করছে না মা। করলা তো কখনো খাই না, তাই আজকে একটু চেখে দেখলাম। হাসনারা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। শালুক কিছু বলার আগেই আদনান বলল, ইলিশ মাছের ডিমের পাতুরির বাটিটা এদিকে দাও তো চাচি। আশার আবার মাছের ডিম ভীষণ ফেভারিট। হাসনারা মেয়ের পাশ থেকে সরে আয়েশার কাছে এলেন। শালুক ততক্ষণে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে। খাওয়ার পর শাপলা এলো শালুকের রুমে। শালুকের বড় বোন শাপলা বিছানার উপর পা তুলে বসে বলল, কি হয়েছে শালুক? এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? শালুক চোখের জল আড়াল করে বলল, ভালো লাগছে না আপা। শাপলা মুচকি হেসে বলল, কষ্ট হচ্ছে তাই না শালুক? আশাকে দেখে কষ্ট পাচ্ছিস? শোন শালুক, আদনান ভাই মানুষটাই এরকম, সবার মনকে ক্ষতবিক্ষত করে দেওয়ার ওস্তাদ। তুই জানিস না শালুক, মেয়েদের মন ভাঙায় আদনান ভাইয়ের জুড়ি মেলা ভার। বড় ফুপির মেয়ে নয়না আপা আদনান ভাইকে কি ভীষণ ভালোবাসতো। আদনান ভাইও তো সায় দিত। সে হচ্ছে ধরি মাছ নাছই পানি টাইপের লোক। ওনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে শালুক। শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। শাপলা একটু সময় থেমে বলল, আশা কি জানিস শালুক? আদনান ভাইয়ের খালাতো বোন। বড় চাচি সবসময় দেখিস না গল্প করতো ওনার এক বোন আমেরিকায় থাকে এটা নিয়ে। আশা ওনার সেই বোনের মেয়ে। আশাকে বিয়ে করলে আদনান ভাইয়ের লাইফ সেটেল হয়ে যাবে। তাছাড়া আশা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। চাচা চাচি কেন এত আদর যত্ন করছে? রাজত্ব রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই। সেখানে তুই কি শালুক? তোর কোনো অস্তিত্ব আছে? শালুকের দুচোখ আবারও অশ্রু সজল হয়ে গেল। শাপলা বোনকে টেনে নিল। শব্দ করে কান্না না করলেও শালুক টের পেল আপাও কাঁদছে তার সাথে। বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো। আদনান সবার জন্য কি উপহার এনেছে তা দিবে সবাইকে। অনিচ্ছা সত্ত্বেও শালুককে যেতে হলো, নয়তো মায়ের হাতে মার সব পিঠের উপরে দিয়ে যাবে। বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘড়ি আনলো। মা চাচি ফুপিদের জন্য সেম ডিজাইনের শাড়ি, ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট, মেয়েদের জন্য মেকআপ কসমেটিক্স আইটেম। দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক বাম, শীতের চাদর, দাদির জন্য চাদর, রূপোর কাজ করা একটা পানের বাটি। মতির মায়ের জন্য শাড়ি আনলো। সবশেষে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুকের দিকে দিয়ে বলল, এটা তোর জন্য। অঙ্কে যাতে ফেল না করিস তার জন্যই ক্যালকুলেটর, একেবারে অরিজিনাল। দাম কত জানিস এর?
বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আদনানের কোলের ওপর ছুঁড়ে মেরে উপরে চলে গেল। সিঁড়ি বেয়ে ওঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে, ফেলটুস আবার কেমন রাগ দেখায়, এই রাগ ফেলটুস মেয়েদের মানায় না। শালুকের এত লজ্জা লাগলো এসব শুনে, কিছু বলতে পারলো না। মনে মনে শপথ নিল সেও ভালো করে লেখাপড়া করে সবাইকে দেখিয়ে দেবে। আদনান আসার খবর পেয়ে নয়না রাতেই শ্বশুরবাড়ি চলে এলো। আদনান তখন আশার হাত ধরে বাড়ির বাইরে বাগানে হাঁটছে। 1 বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হেসে বলল, কেমন আছো আদনান ভাই? নয়নাকে দেখে আদনান ভূত দেখার মতন চমকে গেল। নয়নাকে এই মুহূর্তে আদনান এক্সপেক্ট করেনি। নয়নার চ্যাপ্টার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে। শুকনো হেসে আদনান বলল, ভালো আছি নয়না, তুই কেমন আছিস? এই কে, তোর মেয়ে? খুব কিউট তো। নয়না বাঁকা হেসে বলল, কিউট তো হবে, আমি তো ফর্সা, মেয়ের বাবাও ফর্সা, এর জন্যই আমার নিধিও এত কিউট। নিধির নাম শুনে আদনানের বুক কেঁপে উঠল। নয়নার সাথে প্রেম থাকাকালীন আদনান বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি আর ছেলে হলে নাম রাখবে নিদ্র। নয়না সেটা মনে রেখেছে দেখে আদনান লজ্জিত হলো। আশাকে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বলল, ও আমার ফুফাতো বোন নয়না। আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো নয়নার সাথে। নয়নার বুকে এক অচেনা ব্যথা শুরু হলো। এই ব্যথা সে গত 3 বছর ধরে বুকের মাটি চাপা দিয়ে রেখেছে। আদনান আশার হাত ধরে বলল, চলো বাসায় যাই, তোমার খিদে পেয়েছে নিশ্চয়, নাস্তা করবে চলো। নয়না মেয়েকে কোলে নিয়ে আদনানের গমন পথের দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, প্রতারক। শালক সিদ্ধান্ত নিল এই হার্দিকাকেও আশা বলে ডাকবে না, হার্দিকাও বলবে না, ও তাকে ফার্দিকা বলে ডাকবে। রাতে খাওয়ার সময় শালক বসলো না প্রথম ব্যাচে। শালকের বাড়িতে মা, চাচি, ফুপি, দাদিরা এরা সবাই পরের ব্যাচে বসে। শালকের এই ফার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই। খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখলে শালকের ইচ্ছে করে কাঁচের গ্লাস ছুঁড়ে ফার্দিকার মাথা ফাটিয়ে দিতে। তবে একটা নাটক দেখার লোভও শালক সামলাতে পারল না। নয়না আপার সামনে আদনান ভাই কিভাবে ফার্দিকাকে যত্ন করে খাওয়ায় তাই দেখার ইচ্ছা। শালক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো। ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব 10 থেকে 12 হাত। নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনান মুরগির কলিজা ভুনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতে স্পেশাল রান্না এটা। তোমাকে বলেছি না, ছোট চাচি হচ্ছে দইপতির ছোট বোন, উনি যা রান্না করেন তাই বেস্ট হয়। আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে তখনই নয়না বলল, বাটিটা এদিকে দাও তো আশা, তুমি যদি না খাও। নিধিকে আবার সব সময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এখন তো এসব খাওয়ার ছোটদের বেশি দরকার। আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি হেসে বলল, আশা তুমি আবার ভেবো না যে তোমার মুখের খাবার আমি কেড়ে নিচ্ছি। না বোন, আমার আবার এসব অভ্যাস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলে নাক ছিটকায় এই মেয়ে এখন। ওর বাবাও তেমন, মেয়ে কি খাবে তা আগেই হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয়না, এসব কি বলছো? নিধি বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বুঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না কি মিন করে কথা বলেছে, আদনানকে আশা কেড়ে নিয়েছে, তবে আদনান কপালে শনি ছিল। নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা কথা বলতে না পারে। বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বড়শিতে গেঁথেছে। এ নয়নার শালকের মতন চুনোপুটি নয়, রাঘব বোয়াল। চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালক। নয়নার কথাতে শালক খুশি হলেও বুকের ভেতর জ্বলনি কমছে না। ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে এভাবে ঠকালে কেন আদনান ভাই? আমি তো তোমার বউ হবার স্বপ্ন 2 চোখ ভরে দেখেছিলাম, আমার কি দোষ ছিল? প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো। শালকের ততক্ষণে খিদে মরে গেছে। বুক ভর্তি যন্ত্রণা শালককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনারা এবার আর শালককে আলাদা খেতে দিল না, নিজেদের পাশে বসিয়ে দিলেন। এক পাশে শান্ত আর অন্য পাশে শালককে নিয়ে হাসনা খেতে বসলেন। শান্ত শালকের ছোট ভাই, 9 বছর বয়স। ডান পা আর ডান হাতে ওর একটু সমস্যা আছে। ডান পা বাম পায়ের চাইতে খাটো হওয়ায় সমান তালে হাঁটতে পারে না, ডান হাতে খেতে পারে না।
গুছিয়ে কথা বলতে পারে না, সহজেই কিছু বুঝতেও পারে না। অথচ দু চোখ ভর্তি মায়া তার। চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু। শালুকের সবচেয়ে বেশি মায়া হয় এই ছোট ভাইয়ের জন্য। হাসনা এক লোকমা শালুকের মুখে দিচ্ছেন আর এক লোকমা শান্তর মুখে দিচ্ছেন, নিজে খাচ্ছেন না। খেতে খেতে শালুকের মেজ চাচি ফরিদাকে জিজ্ঞাসা করলো, ধ্রুবকে কল দিয়েছ আপা? ফরিদা চোখ নিচু করে বলল, আমার কল কি ও কখনো রিসিভ করে আপা? আপনি দিয়ে দেখেন, এ জগতে সংসারে আপনি ছাড়া অন্য কারো তো ও মান্য করে না। ধ্রুবর কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল, কাশি লেগে গেল। হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বলল, মানুষ হবি না তুই আর, হাতে পায়ে বড় হয়েছিস, শুধু মাথায় বুদ্ধি হয়নি। হাসনার কথার মধ্যেই শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল, মা, ধ্রুব ভাই ফোন দিয়েছে। হাসনা বেগমের চোখ মুখ 100 ওয়াটের বাল্বের মতন জ্বলে উঠল। কল রিসিভ করেই বললেন, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর কথাই বলছিলাম, তোর মায়ের সাথে। 1000 বছর বাঁচবি তুই। ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল, আমি ভালো আছি চাচি, তোমরা সবাই কেমন আছো? আমরাও তো ভালো আছি বাবা। জানিস তো আজ সকালে তোর ভাই এসেছে, খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসায় সবাই আছে, শুধু তুই নাই। আমিও আগামীকাল আসছি চাচি। ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে, মারামারি ভাঙচুর চলছে হরদম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এবার আর না এসে পারছি না বাসায়। রাতের ট্রেনে উঠছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনারা বেগম আনন্দিত গলায় বলল, এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সবসময় হয় বাবু, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো। ওকে বিদেশে ছিল, তারও ওকে রোজ ভিডিও কলে দেখতাম, অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না। তোর চেহারা প্রায় ভুলতে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে। এবার ছুটিতে আসলে একটা ছবি তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব, প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না। স্পিকার অন করা থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে। ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাচুমাচু করে বলল, আপা, ধ্রুব রাগ কি এখনো কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা। আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুব মা বাবার ব্যাপারে কোনো কিছুই। মাঝখান থেকে ফেসে গেলাম আমি। তাছাড়া তখন অল্প বয়স ছিল, সংসার বুঝতাম না। হাসনারা বেগম আশ্বস্ত দিয়ে বললেন, ভেবো না আপা, সব ঠিক হয়ে যাবে। শালুকের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। আদনান ভাই তো ফেলটুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এই বান্দা তো তারও এক কাঠি ওপরে। শালুক মনে মনে বলল, মরার ওপর খাড়ার ঘা বুঝি একেই বলে আল্লাহ। হাসনারা বেগম মতির মাকে ডেকে বলল, ধ্রুবর ঘরের সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যেই। ছাদের রুমটা তুমি পরিষ্কার করো, আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি। মতির মা চোখ মুখ করুণ করে বলল, আমা, এখন আমারে যদি কন সুতা আইনা দিতে, আমি তাও আনতে পারবো না। স্টার জলসার অক্ষণ আমার সিরিয়াল দেখার সময়, এখন আমারে ডিস্টার্ব দিবেন না। হাসনারা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিছু করানো যাবে না। পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সিতারা বেগমের রুমে যাবেন, তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুইজনে মিলে সিরিয়ালের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। হাসনারা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বলল, তোরা দুইজন ছাদের রুমটা গুছিয়ে ফেল, কতদিন পর ছেলেটা আসবে। শালুক মুখ কুচকালো। শাপলা তৎক্ষণই রাজি হয়ে গেল। দুই বোন ছাদে গিয়ে ধ্রুবর রুমটা গুছাচ্ছে। শালুক কাজের চাইতে অকাজ বেশি করছে। এই যেমন ধ্রুবর সবগুলো মডেল এলোমেলো করে রাখছে, টেবিলের উপরে থাকা ধ্রুবর বই যেভাবে সাজানো ছিল শালুক সেগুলো এদিক সেদিক করে রাখছে। শাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে। শালুক আলমারি থেকে তেলাপোকা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর তোশকের নিচে গুজিয়ে রাখলো, যাতে করে তেলাপোকা বের হতে না পারে। মার্কার দিয়ে বাম হাতে রিডিং টেবিলের সাথে দেওয়ালে লিখলো, আমি ধ্রুব, সবকিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এর জন্য সহজে আমার টয়লেট পায় না। নিজের লেখা দেখে শালুক নিজে সন্তুষ্ট হলো। রাইটিং এক্সপার্টের বাবারও সাধ্য নেই বের করার যে এই লেখা শালুক লিখেছে। শালুকের প্রতিশোধ পরায়ণ মন কিছুটা শান্তি পেল। সে কবেকার কথা, ধ্রুব ভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোটা গোটা করে লিখে দিয়েছিল, আমি শালুক, মাথা ভর্তি গোবর নিয়ে থাকি, এর জন্য সবসময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে। গোবর ভর্তি মাথায়, এর জন্য আমার পড়ালেখা ঢোকে না। সেই দিন এক বিষয়ে হোমওয়ার্কও শালুকের স্যারদের দিতে পারেনি। হাত দুটো লাল করে বাড়িতে এসেছিল স্যারদের বেতের মার খেয়ে। ধ্রুবর ওপর শালুকের ভীষণ ক্ষোভ। ছোটবেলা থেকেই এই লোকটা শালুককে জোর করে সবকিছু করতে, বিশেষ করে পড়ার ব্যাপারে। যেখানে শালুক নিজেই জানে তার
মাথা ভর্তি গোবর। এই মাথায় পড়ালেখার চাইতে বেগুন টমেটো চাষ করা লাভবান হওয়া যাবে, সেখানে এই ধ্রুব কিছুতেই তা মানতে চায় না। তার কথা হচ্ছে আল্লাহ সবাইকে মেধা দিয়েছে, শালক নিজের মেধার জং ফেলে দিয়েছে। শালকের উচিত সেই মাথায় শান দিয়ে ধারালো করা। শালকের পড়াশোনার জন্য সবসময় খেপাতে থাকে ধ্রুব, যাতে করে রাগের বশে হলো শালক একটু পড়ে। কিন্তু শালক কেন জানি এই একটা ব্যাপারে রাগ করতে পারে না, কিছুতেই না। যদি একটু রাগ করতে পারতো তবে সব বিষয় খারাপ করলে অন্তত ইসলাম শিক্ষায় তো ভালো করতো। অথচ শালক সব বিষয়ে টেনে টুনে পাশ মার্ক পায় আশেপাশে সবাই দেখে দেখে। মাঝে মাঝে শালক নিজেকে নিজে জিজ্ঞাসা করে, এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমি আমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। প্রাউড ফিল করছি নিজেকে নিয়ে। শাপলা এসে দেখে শালক তেমন কিছু করেনি। রাগে গজগজ করতে করতে শাপলা সোফার মুছলো, সেন্টার টেবিল মুছলো, ছোট ফ্রিজটা মুছলো। শালককে কড়া গলায় বলল, জলদি করে বইয়ের আলমারিটা মুছে ফেল শালক, তারপর সবগুলো স্ক্র্যাচ মুছবি। শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেওয়ালে লাগানো ধ্রুবর মাটিপালির ছবিটা নামিয়ে আনলো। তারপর কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে বলল, দেখ শালক, তোর আর চাচির ছবির মধ্যে কতটা মিল রয়েছে। শালক চাচির ছবি দেখে কেঁপে উঠল। শালকের নাকের ডাগা মেজো চাচির মতোই। ভয়ার্ত স্বরে শালক বলল, আপা, ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে? কে লাগিয়েছে এখানে? কবে লাগালো? শাপলা মাথা নেড়ে বলল, কি জানি শালক, আমি তো জানি না। এ ঘরে আজকেই তো এলাম, দেওয়ালে লাগানো ছবি পরিষ্কার করতে নামিয়েছি। শালকের ভীষণ ভয় হলো। ধ্রুব ভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিয়েক্ট করবে কে জানে। ফিসফিস করে শালক বলল, ছবিটা লুকিয়ে রাখ আপা, ধ্রুব ভাই রাগ করে বাড়ি থেকে চলেও যেতে পারে। শাপলা একটুখানি ভেবে বলল, এমনও তো হতে পারে। মায়ের ছবি দেখে ধ্রুব ভাইয়ের রাগ কমবে? অনেক তো বছর হলো, এখনো কি সে রাগ পুষে রাখবে নাকি? শালক কোনো কথা বলতে পারলো না, তবে বুকের ভেতর কেমন ভয়ে শিহরণ বইতে লাগলো। শালকের এই ভয় একটু পরে যন্ত্রণায় রূপ নিল যখন দেখলো আদনান ভাই আর ফার্তিকা ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে। শাপলা আর শালক দুইজনেই ধ্রুবর রুম থেকে বের হয়ে এলো। ধূপধাপ পা ফেলে শালক চলে গেল। নিজের রুমের সামনে গিয়েও শালক থেমে গেল। বেহায়া মন বারবার বলছে চোরের মতন গিয়ে উকি দিয়ে দেখতে ওরা ছাদে কি করছে। এই ফার্তিকা কি আদনান ভাইকে আবারও চুমু খাচ্ছে? শালকের ভীষণ কষ্ট হলো এটা ভেবেই। লজ্জায় শরমে মাথা খেয়ে সকল ম্যানার্স ভুলে গিয়ে শালক পা টিপে টিপে ছাদের দিকে গেল। ছাদের দরজার আড়ালে গিয়ে তাকিয়ে দেখলো দুইজনে দোলনায় বসে দোল খাটছে। দুইজনের হাতে দুটো সিগারেট জ্বলজ্বল করছে আবছা অন্ধকারে। চমকে উঠল শালক, এই ফার্তিকা মেয়েটাও ধূমপান করে? এও সম্ভব? আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে চাচ্ছে? আদনান ভাইয়ের রুচি এতই খারাপ? শালক আর দাঁড়াতে পারলো না ছাদে। নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো। শালকের ছোট্ট জীবনে শালক এতটা অবাক আর হয়নি। ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটা শালকের যেখানে মেনে নিতে আপত্তি, সেখানে ফার্তিকা ধূমপান করাটা শালকের কাছে রীতিমতো অষ্টা আশ্চর্য। ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল। শালক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে। এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে। কার্তিকা আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদনানের মা আদিবা বেগম বঞ্জিকে ফিসফিস করে বলল, এটা বাংলাদেশ আশা, এখানের কালচার অন্যরকম। সবাই কি মনে করবে তোরা এখানে একসাথে একই বিছানায় থাকলে? তুই আয়, তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রাখছি সকালেই। আশা হতভম্ব হয়ে বলল, এটা কেমন কথা আন্টি? আমি আর আদনান কেউই অবুঝ নই। আমেরিকাতে আমরা প্রায় সময় এক বেডেই থাকতাম, তখন তো কোনো প্রবলেম হতো না। এখানে কিসের প্রবলেম আন্টি? আদনান মায়ের সামনে লজ্জা পেল কিছুটা। তারপর আশাকে নানান ভুজুং ভাজুং বুঝিয়ে বলল, প্লিজ আশা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেবি। আশা কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে ফাইন, তবে আমি একা ঘুমাতে পারবো না, আমি শালুকের সাথে ঘুমাবো। আদনান চমকে উঠল শুনে। শালুক নয় না কেউই নিরাপদ নয়। আদনান ষড়যন্ত্র ভঙ্গিতে বলল, শালুকের ঘুমের ঘরে হাঁটাচলা করার অভ্যাস আছে। ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘরে লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেবি, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না, তুমি বেটার শাপলার সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে শালুক সবগুলো শুনে রেগে গেল। তাতে দাঁত কিরমির করে বলল, আদাইন্নার বাচ্চা, আমার নামে এসব মিথ্যা কথা বললি তুই? এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব তোর আর তোর ফার্তিকার উপর। যদি না করি তবে আমিও ফেলটুস শালুক নই। এই দোতলার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম, কসমে দোতলায়। যদি না করি তবে এই দোতলা ভূমিকম্পে ভেঙে যাবে।